চিলড্রেন, আমরা এখন আছি থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে। তোমরা পড়ছিলে জফলা যোগে শব্দ গঠন। জফলা যোগে শব্দ গঠনে আমি তোমাদের বেশ কিছু শব্দ পড়িয়েছি। যেগুলি পড়িয়েছি চলো আরেকবার সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করি যাতে তোমাদের মনে থাকে। আমরা প্রথমে পড়িয়েছি ক যুক্ত জফলা দিয়ে ঐক্য, বাক্য, মাণিক্য। তারপর এরপর পরপর পড়িয়েছি মুখ্য অর্থাৎ খ দিয়ে অখ্যাতি, উপাখ্যান। গ দিয়ে ভাগ্য, যোগ্য, আরোগ্য। চতে বাচ্য, বিবেচ্য। র দিয়ে রাজ্য, বিভাজ্য। ন দিয়ে নাট্য, নৈকট্য। ঠ দিয়ে পাঠ্য, সাঠ্য। ড দিয়ে জাড্য। এরপর আরও পড়েছি আমরা পুণ্য, অরণ্য, লাবণ্য, নিত্য, সত্য, হত্যা, মৃত্যু। তথ্য, পথ্য, মিথ্যা। আদ্য, বাদ্য, বিদ্যা। অসাধ্য এবং আরাধ্য। এত অবধি আমরা আগের দিন পড়েছি। আগের দিন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা হোমওয়ার্কটা করেছো। হোমওয়ার্কটা আমি একটু বলে দিই, তোমরা নিজেরাই দেখে নাও কতটা কি ঠিক হয়েছে কিনা। প্রথমে দিয়েছিলাম শূন্যস্থানে সঠিক বর্ণ বসাও। ওই, তারপর একটা ড্যাশ। কি হবে? ঐক্য। ওই, তারপরে ড্যাশে হবে ঐক্য। তারপর দিয়েছিলাম আ রয়কার, একটা ড্যাশ। কি হবে? আরোগ্য, গয় জফলা, আরোগ্য। 3 নম্বর দিয়েছিলাম বসনরয় আকার, একটা ড্যাশ, সেখানে হবে রাজ্য। 4-এ অন্তস্থ জয় ওকার, ড্যাশ। কি হবে? যোগ্য। 5 নম্বর নয়াকারের না, একটা ড্যাশ। কি হবে? না দিয়ে নয়াকারের না আর একটা ড্যাশ। তাহলে এটা আমরা টয় জফলা যদি দিই তাহলে হবে নাট্য। নয়াকারের না, টয় জফলা, নাট্য। বয়াকারে বা, দয় জফলা, বাদ্য। পরিগের জয়াকারে যা, ডয় জফলা, জাড্য। বয়াকারে পা, ঠয় জফলা, পাঠ্য। তাহলে আগের দিন আমি তোমাদের এই হোমওয়ার্কটা দিয়েছি। আশা করি তোমরা হোমওয়ার্কটা করেছ। আজকে আমরা আরও কিছু শব্দ পড়ব জফলা দিয়ে। তবে আরও কিছু শব্দ আমরা আর প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ব না। আমি তোমাদের কিছু শব্দ লিখে দেব, তোমরা জফলা দিয়ে এই শব্দগুলো সবাই পড়ে নেবে। চলো তাহলে শুরু করি জফলা দিয়ে আরও কয়েকটা শব্দ। জফলা, যেমন অন্ন, অনয় জফলা অন্ন। ধ নয় জফলা ধন্য। ময়াকারে মা, নয় জফলা মান্য। দয় হস্যি বয় জফলা দিব্য। তয় দীর্ঘ লয় জফলা তুল্য। ময় দীর্ঘ লয় জফলা মূল্য। কালিবস্বয় হস্যি মূর্ধন্যস্বয় জফলা শিষ্য। কালিবস্য দন্তাস্বয় জফলা শস্য। স হয় জফলা সহ্য। রয়ৌকার
পয়জফলা, রৌপ্য। তাহলে যেগুলো পড়লাম আরেকবার আমরা একটু দেখে নিই। অন্ন, অ নয়জফলা, অন্ন, ধ নয়জফলা। ধন্য, ময়াকারে মা, নয়জফলা। মান্য, দয়হস্যি বয়জফলা। দিব্য, দয় দৈর্ঘ্য লয়জফলা। তুল্য, ময় দীর্ঘ লয়জফলা। মূল্য, এবার দেখো তালিবস্বয় হস্যি মূর্ধন্যস্বয় জফলা, শীর্ষ। আর তালিবস্য দন্তেশ্বয় জফলা, শস্য। তাহলে শীর্ষ আর শস্য দুটো কিন্তু স আলাদা। দন্তেশ্ব হয়জফলা। সহ্য, এখানে কিন্তু আমরা কি দেখছি, উচ্চারণটা একটু আলাদা। স হয়জফলা, সহ্য। রয়ৌকারে রৌ, পয়জফলা, রৌপ্য। তাহলে দেখো আমরা যা পড়লাম আজকে সেটা হচ্ছে জফলাযুক্ত আরও কিছু শব্দ গঠন। এই জফলাযুক্ত এই শব্দ গঠনে যেগুলো আমরা পড়লাম, আগের দুদিন আমরা পড়েছি, মোটামুটিভাবে জফলাযুক্ত শব্দ গঠন এই কটা পড়লেই তোমাদের হবে। এই শব্দগুলো প্রত্যেকটা তোমরা খাতায় লিখবে এবং প্রতিদিন কিন্তু পড়বে। না পড়লে উচ্চারণ করতে পারবে না এবং বানান ঠিকমতো হবে না। আজকে আমি তোমাদের এরপর পড়াবো একটা কবিতা। এই কবিতাটি তোমাদের পাঠ্যপুস্তকে আছে এবং এই কবিতাটি তোমাদের ফার্স্ট ইউনিটেও থাকবে। এই কবিতাটি প্রথমে তো তোমাদের মুখস্থ করতে হবে যতটা সম্ভব। আমি আজকে কবিতাটা তোমাদেরকে প্রথমে রিডিং পড়াবো, তারপর কবিতার মানেটা বুঝি। তাহলে চলো আজকে আমরা একটা কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে তাল গাছ। আজকে আমরা এই কবিতা পড়ব। কবিতার নাম তাল গাছ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা একটা কবিতা পড়ব, তার নাম তাল গাছ। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন যেহেতু অর্থাৎ বৈশাখ মাস এবং তোমরা সবাই জানো 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রত্যেক বছর আমাদের স্কুলে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। এই বছর সেইভাবে লকডাউনের জন্য আলাদা করে কোনো সেলিব্রেশন হয়নি, কিন্তু তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখেছো। এবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু বলে তবে কবিতাটা আমি শুরু করব। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বকবি, অর্থাৎ তিনি সারা পৃথিবীতে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। তিনি বাংলা ভাষায় প্রচুর কবিতা লিখেছেন। শুধু কবিতা না, কবিতা, গান, গল্প, নাটক, ছোট গল্প, প্রবন্ধ সব কিছুই তিনি লিখেছেন। শুধু তাই নয়, তোমাদের জন্য অর্থাৎ ছোটদের জন্য উনি কিন্তু অনেক কিছু লিখেছেন, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1914 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার মানে এমন একটি পুরস্কার যেটি সাহিত্যে খুব বড় যারা নাম করে তাদেরকে দেওয়া হয়। ভারতবর্ষেই উনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনি যা লিখেছিলেন, ওনার কাব্যগ্রন্থের মধ্যে একটি অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, যাকে ইংলিশে বলা হয় সং অফ অফারিংস। সেটি লিখে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখানে
রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতা তাল গাছ। এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে বিভিন্ন কাব্যগ্রন্থ আছে না, তার মধ্যে শিশু নামে একটি কাব্যগ্রন্থ আছে, যেখানে ছোটদের জন্য উনি প্রচুর কবিতা লিখেছেন। তার মধ্যে থেকে নেও। চলো তাহলে আমরা কবিতাটি একটু পড়ি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তোমরা নিশ্চয়ই তাল গাছ দেখেছ, ভীষণ লম্বা হয়। কবি কাছে মনে হয়েছে তাল গাছ যেন এক পায়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাল গাছ তো খুব সরু হয়। অন্যান্য গাছগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা কি দেখি ডালপালা মেলে বেশ অনেকটা জায়গা জুড়ে হয়, কিন্তু তাল গাছের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। তাই কবির মন বলেছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কিছু ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাল গাছ এতটাই উঁচু হয় যেন মনে হয় সে আকাশে উঁকি মারছে। মনে স্বাদ, অর্থাৎ তাল গাছের কি মনে হয়, কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। কালো মেঘ, আকাশে অনেক সময় কালো মেঘ হয়, কালো মেঘ উড়ে চলে যায়। তাল গাছ ভাবে সে কোথায় পাখা পাবে। তাল গাছের তো আর পাখা নেই, গাছের সেটা মনে মনে গাছ ভাবে সে আমি পাখা কোথায় পাব। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি মানা নেই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। অর্থাৎ কবি শিশু মন, অর্থাৎ ছোটদের মনে বিভিন্ন জিনিস সম্পর্কে অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা থাকে, আমাদের মনেও আসে। এই চিন্তাভাবনা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তার শিশু ভোলানাথ কাব্যে তাল গাছ বলে এই কবিতাটা লিখেছেন। কবিতাটার প্রথমটায় আমরা কি পেলাম, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারে, অর্থাৎ তাল গাছ যে অনেক উঁচু হয়, কবি এখানে সেটাই বলেছেন। তাল গাছ ভাবে মনে মনে যে কালো মেঘ ফুরে যায়, অর্থাৎ কালো মেঘও যেন তাল গাছ ফুরে আকাশে উঠে যাচ্ছে, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাল গাছের খুব ইচ্ছে কালো মেঘের মতো সে উড়ে যায়, কিন্তু তাল গাছের তো পাখা নেই। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। তাল গাছের মাথায় তোমরা নিশ্চয়ই তাল পাতা দেখেছো, পাতাগুলো একটু গোল গোল হয়। কবি বলেছেন ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। ওই যে তাল গাছের যে পাতাগুলো, তাল গাছ ভাবে এই পাতাগুলোই বুঝি তার ডানা, এবার তার উড়ে যেতে আর কোথাও মানা নেই, বাসা করে থাক কিন্তু আমি উড়ে যাব। এই জন্যই তাল গাছ এটা মনে মনে ভাবে। সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পাথর, ওরে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে কোথা যেন যাবে ও। তারা কি করে, সারাদিন তাল গাছের পাতা ঝরঝর করে মাঝে মাঝে ঝরে পড়ে, কখনো প্রচণ্ড হাওয়া দিলে থরথর করে কাঁপে। তাল গাছ ভাবে যে আমি আকাশেতে তারাদের উড়িয়ে অনেক দূর উড়ে যাব। তারপর হাওয়া যেই থেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কণ্ঠী। অর্থাৎ
তাল গাছের পাতা যখন ঝোড়ো হাওয়া বয় তখন গাছের পাতা ঝরে পড়ে, বিভিন্ন জায়গায় উড়ে যায়। তাল গাছ ভাবে সে তার নির ছেড়ে বা সে তার বাসা ছেড়ে উড়ে যাবে। তারপর একটা সময় হাওয়া থেমে যায়, পৃথিবী শান্ত হয়ে যায়, তখন আবার কিন্তু তাল গাছের পাতা আবার এক জায়গায় চলে আসে। তখন সে আর থরথর করে কাঁপে না, তখন তার মনে হয় মা যে হয় মাটি তার, অর্থাৎ তাল গাছের মা হচ্ছে মাটি। ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি, অর্থাৎ পৃথিবীর কোনটিতেই তাল গাছ ভালোবাসে। তাল গাছের যে এইভাবে তাল গাছ আর আকাশে উড়ে যেতে চায় না, তখন সে পৃথিবীতেই থাকতে চায়। তাহলে এই কবিতাটা পুরোটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে এক অদ্ভুত প্রতিক্রিয়াতে লেখা। মানে তিনি ভাবেন, বিশেষ করে ছোট বাচ্চারা তোমরা যে বিভিন্ন জিনিস ভাবো, এই ভাবনার উপর ভিত্তি করেই কিন্তু এই কবিতাটা লেখা। পরের দিন আমি কবিতাটার একটা ছবি তোমাদের পাঠাবো তোমরা, এবং কবিতাটা আমি বারবার করে তোমাদের রিডিং করাবো, যাতে তোমরা কবিতাটা রিডিং করতে পারো এবং বুঝতে পারো। তোমাদের কিন্তু কবিতা থেকে প্রশ্নের উত্তর সেভাবে আসবে না, হয়তো টিক কারেক্ট অপশান বা এই ধরনের কিছু আসতে পারে। আর কি হবে, আমি তোমাদের কবিতাটা মুখস্থ প্রথম 8 লাইন বা এরকম কিছু একটা বলে দেবো, সেটা তোমাদের মুখস্থ করতে হবে, যেটা তোমাদের ওই ওরাল টেস্টে নেওয়া হবে। যাই হোক, তাহলে কবিতাটা তোমাদের আশা করি ভালো লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং তোমাদের ছোটদের মনের সঙ্গে ভীষণ মিল। তাল গাছ যেরকম আকাশে উড়ে যেতে চায়, ছোটো বাচ্চাদেরও মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে উড়ে যায় পাখিদের মতো। এইসব নিয়েই কবি, শিশুদের মন নিয়েই কবির এই কবিতাটা লেখা। তাহলে আজকে তোমরা কি কি পড়লে? আজকে তোমরা কিছু জফলা যোগী শব্দ পড়লে আর তাল গাছ কবিতাটা